আপনার গাড়ির ডিজেলের দাম বাড়লো লিটারে 15 টাকা, অকটেন 20 টাকা, কেরোসিন 18 টাকা, আর রান্নার গ্যাস 12 কেজি এলপিজি সিলিন্ডার 1940 টাকা। পরপর এই দুটো ঘোষণা। কিন্তু আমি আজ এই দাম বৃদ্ধির খবর দিতে আসিনি। আমি এসেছি কক্সবাজারের খরুশকুল ইউনিয়নের একজন কৃষকের কথা বলতে। নাম সাইফুল আলম, বয়স 48, 3 একর জমিতে বোরো ধান লাগিয়েছেন। ডিসেম্বর থেকে রাত দিন কষ্ট করছেন। 90,000 টাকা ধার করে নেমেছিলেন মাঠে। গত 20-25 দিনে 1 ঘন্টাও টানা সেচ পাম্প করতে পারেননি, কারণ ডিজেল নেই। তার ধান আস্তে আস্তে লালচে হয়ে যাচ্ছে। আর এদিকে সংসদে দাঁড়িয়ে সরকারের জ্বালানি মন্ত্রী বলছে দেশে কোনো জ্বালানি সংকট নেই। এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। আজকের ভিডিওতে আমরা দেখব এই দুটো বাস্তবতা একসাথে কিভাবে সত্য হতে পারে, আর হলে দায় কার। ঘটনার শুরু এই বছরের ফেব্রুয়ারিতে। 28 ফেব্রুয়ারি 2026 ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধাবস্থা শুরু হয়। আর সেই মুহূর্ত থেকে একটা নাম পুরো বিশ্বের মাথায় ঢুকে যায়, হরমুজ প্রণালী। এই প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেল ও গ্যাসের 20% চলাচল করে। ইরান সেই পথে জাহাজ চলাচল সীমিত করে দিল। বাংলাদেশের সংকট বোঝার জন্য একটা সংখ্যা মনে রাখুন। আমরা আমাদের জ্বালানির 95% আমদানি করি। এর 2/3 আসে মধ্যপ্রাচ্য থেকে। হরমুজ বন্ধ মানে আমাদের মূল সরবরাহের পথ বন্ধ। মার্চ মাসে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলে $120 ছাড়িয়ে গেল। দেশে ক্রুড অয়েল আসা প্রায় বন্ধ হয়ে গেল। আর 18 এপ্রিল রাতে সরকার ঘোষণা করল দাম বাড়ছে। জ্বালানির আগের দাম আর বর্তমান দাম: ডিজেল 100 থেকে 115 টাকা, অকটেন 120 থেকে 140 টাকা, পেট্রোল 116 থেকে 135 টাকা, কেরোসিন 112 থেকে 130 টাকা, এলপিজি 12 কেজি সিলিন্ডার 1728 থেকে 1940 টাকা। ফেব্রুয়ারি মার্চ মাসে 2 দফায় মোট 599 টাকা পর্যন্ত দাম বেড়েছে গ্যাস সিলিন্ডারের। তাহলে আসল সত্যটা কি? এটা শুধু যুদ্ধের ধাক্কা না, আমদানি নির্ভর জ্বালানি নীতি, অভ্যন্তরীণ মজুতদারের দৌরাত্ম্য এবং বিতরণ ব্যবস্থার চরম ব্যর্থতা একসাথে মিলে এই সংকট তৈরি করেছে। বাইরে একটু ধাক্কা লাগলেই ভেতরে সব ভেঙে পড়ছে। এই ভঙ্গুর ব্যবস্থা আমরা নিজেরাই বানিয়েছি। এখন চলুন প্রমাণ দেখি। কক্সবাজার জেলায় মোট সেচ পাম্প আছে 7,146টি। এর মধ্যে 70% চলে ডিজেলে। আজ এই মুহূর্তে 4,200 এর বেশি পাম্প সম্পূর্ণ বন্ধ। 55,000 হেক্টর বোরো জমির মধ্যে 25,000 হেক্টর ঠিক মতন পানিই পাচ্ছে না। বোরো ধান বাংলাদেশের মোট চাল উৎপাদনের 54% দেয়। এই শেষ সংকট সরাসরি আমাদের খাদ্য নিরাপত্তাকে আঘাত করবে বা করছে। রামুর কৃষক আব্বাস উদ্দিন 3টি ফিলিং স্টেশনে গিয়েছিলেন। 1 লিটার ডিজেলও পাননি। শেষমেশ খুচরা বাজার থেকে কিনেছেন লিটারে 150 টাকায়, যেখানে সংকট শুরুর আগে সরকারি দাম ছিল মাত্র 100 টাকা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য বলছে মার্চ 2026-এ সাধারণ মুদ্রাস্ফীতি 8.71%। শুনতে পরিচিত লাগছে না? কারণ এই হারে আমরা টানা 18 মাস ধরে আটকে আছি। আমরা আমাদের আশেপাশের দেশগুলোর মুদ্রাস্ফীতি দেখি। শ্রীলঙ্কা 0.6%, দেউলিয়া থেকে পুনরুদ্ধার। পাকিস্তান 4.0% নিম্নমুখী। ভারত 5.0 এর নিচে স্থিতিশীল। বাংলাদেশ 8.71%, 18 মাস ধরে উচ্চ মাত্রায়। তুলনাটা একটু ভাবুন। শ্রীলঙ্কা একসময় 70% মুদ্রাস্ফীতি নিয়ে দেউলিয়া হয়েছিল, আর সেটাকে 0.6-এ নামিয়ে এনেছে। আর আমরা 8%-এর উপর আটকে আছি। এবং কারণটা শুধু বৈশ্বিক না, অভ্যন্তরীণ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। সংসদে সরকার বলছে কোনো সংকট নেই, কিন্তু সেই একই সরকার কি করছে? 1. সরকারি অফিসের সময় কমিয়ে বিকাল 4টা করেছে। 2. বাজার ও শপিং মল বন্ধ করতে বলেছে সন্ধ্যা 6টায়। 3. সরকারি কর্মকর্তাদের জ্বালানি বরাদ্দ 30% কমিয়েছে। 4. মার্চ থেকে এপ্রিল মাত্র 1 মাসে 342টি অভিযানে 40 লাখ লিটার অবৈধ মজুত তেল জব্দ করেছে। সংকট না থাকলে এই পদক্ষেপগুলো কেন নেওয়া হচ্ছে?
এখন অনেকে বলবেন, ভাই সরকার তো কিছু একটা করছে, তেলের জাহাজ আনছে, টিসিবি কার্ড দিচ্ছে, একদম ঠিক কথা। চট্টগ্রাম বন্দরে 4টি ট্যাঙ্কার এসেছে, মোট 1,41,000 টন ডিজেল নতুন মজুত হলে 25 দিন চাহিদা পূরণ হবে। টিসিবির ফ্যামিলি কার্ড প্রোগ্রামে 1 কোটি পরিবার ভর্তুকি মূল্যে পণ্য পাচ্ছে বা পাবে। কিন্তু এখানে আসল প্রশ্নটা, তেল বন্দরে আছে কিন্তু কৃষকের কাছে পৌঁছাচ্ছে না, মাঝপথে মজুতদাররা আটকে দিচ্ছে। একটা সহজ উদাহরণ দিই, ধরুন হাসপাতালে ডাক্তার আছে কিন্তু রাস্তা নেই বলে রোগী পৌঁছাতে পারছে না। এই অবস্থায় ডাক্তার আছে বলে কোনো লাভ নেই। একইভাবে তেলের মজুত থাকলেও সমাধান হচ্ছে না। বিতরণ ব্যবস্থা ঠিক না হলে সবই ব্যর্থ। এটাকে বলে ডিস্ট্রিবিউশন ফেইলিয়ার। এই ব্যর্থতা একদম সরকারেরই। এই সংকট কি শুধু কৃষকদের? না, এটি আপনার আমার সবার। আপনি যদি চট্টগ্রামে রাজশাহীতে থাকেন, দিনে 8 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ নেই। চট্টগ্রামে 28টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে 6টি বন্ধ, শুধু জ্বালানি সংকটের কারণে। আপনার সন্তান যদি এসএসসি বা এইচএসসি পরীক্ষার্থী হয়, সে মোমবাতির আলোয় পড়ছে। কচুয়া উপজেলায় মোট চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে না। আপনার কারখানা বা ব্যবসা যদি থাকে, উৎপাদন 30% কমে গেছে। চট্টগ্রামের বাইজিদ বুস্তামি শিল্পাঞ্চলে জেনারেটর চালিয়েও সামাল দেওয়া যাচ্ছে না পরিস্থিতি। আর আপনি যদি শুধু একজন সাধারণ ভোক্তা হন, তাহলে দেখুন 2024 থেকে এখন পর্যন্ত কি হচ্ছে বা হয়েছে। পণ্য 2024 সালের দাম এবং 26 সালের দাম বৃদ্ধির হার। চালের দাম কেজিতে 40 থেকে 42 টাকা ছিল, সেটি হয়েছে 52 থেকে 55 টাকা, 30% বেড়েছে। মসুর ডাল কেজি প্রতি আগে ছিল 90 টাকা, এখন 117 থেকে 120 টাকা, 30% দাম বেড়েছে। চিনি আগে ছিল 70 টাকা, তা হয়েছে 105 থেকে 110 টাকা, 50% বেড়েছে। সোয়াবিন তেল লিটারে ছিল 110 টাকা, এখন 165 থেকে 170 টাকা, 50% বেড়েছে। ডিজেলের দাম আরও 15 টাকা বাড়ল। ডিজেলের দাম বাড়া মানে শুধু গাড়ির খরচ বাড়া নয়, মানে কৃষকের উৎপাদন খরচ বাড়া, পরিবহন খরচ বাড়া, বাজারে চাল ডাল সবজির দাম আরও বাড়া। এটাকে বলে চেইন রিয়াকশন, এবং শেষ পর্যন্ত ভার বহন করছেন আপনি। আর শুধু ডিজেল না, আপনার রান্নাঘরের গ্যাস সিলিন্ডারও আরও 212 টাকা বাড়ানো হয়েছে। এপ্রিলের শুরুতে এলপিজির দাম একবার 387 টাকা বাড়ানো হয়েছিল, 1341 থেকে 1728 টাকা। আজ আবার বাড়িয়ে করা হলো 1940 টাকা। খোলা বাজারে যেটি 2500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। মানে এপ্রিল মাসে একটি 12 কেজি সিলিন্ডারের দাম মোট বেড়েছে 599 টাকা। তাহলে পথ কোথায়? বিশেষজ্ঞরা এই মুহূর্তে 3টি জিনিস জরুরি বলছেন। 1. বিতরণ ব্যবস্থা এখনই ঠিক করো। তেল বন্দরে থাকলে কৃষকের কাজে লাগে না। মজুতদারদের বিরুদ্ধে শুধু অভিযান নয়, কঠোর কাঠামোগত সমাধান দরকার। 2. এই বোরো মৌসুম বাঁচাও। সৌরচালিত সেচ পাম্পে জরুরি ভর্তুকি দিতে হবে। বোরো গেলে চালের দাম আরও বাড়বে, সেটা থেকে কেউ বাঁচতে পারবে না। 3. দীর্ঘমেয়াদে আমদানি নির্ভরতা ফাঁদ থেকে বের হও। বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধান করো। সৌর ও বায়ু বিদ্যুতে বিনিয়োগ। এই পথে না গেলে পরের সংকট আরও বড় হবে। কিন্তু এই সব কিছুর আগে একটা কাজ করতে হবে। মন্ত্রী যখন বললেন কোনো সংকট নেই, সেই কথা মেনে নেওয়া বন্ধ করতে হবে। কারণ যে সমস্যার স্বীকার করা হয় না, সেটা সমাধান কোনোদিনও হয় না। এখন আসুন জেনে নিই, এই সংকটে কারা লাভবান হচ্ছে, কোথায় যাচ্ছে মজুত করা তেল, কোন নামগুলো বারবার আসছে। মার্চ থেকে এপ্রিল 1 মাসে সরকারের নিজের হিসাবে 342টি অভিযানে 40 লাখ লিটার তেল জব্দ। এটা কোথায় ছিল? ফিলিং স্টেশনের পেছনের গুদামে, ব্যক্তিগত ট্যাঙ্কে, মফস্বলের হার্ডওয়্যারের দোকানের। হিসাবটা একদম সহজ, যা আমরা ইতিমধ্যেই নিউজে দেখেছি। এই মজুত করার একমাত্র কারণ হলো অসাধু ব্যবসায়ীরা তাদের অসাধু মুনাফা অর্জনের লোভে পা দেওয়া। এরা ধরাও পড়ছে, মামলাও হচ্ছে, কিন্তু সংকট কমছে না, কারণ এরা শিকড় না, এরা ডালপালা। চট্টগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন ডিপোতে তেল পাঠানো হয় সড়কপথে। এই পরিবহনের নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে। সংকটের সময় এই গোষ্ঠী কি করে? ট্রিপ কমিয়ে দেয়, ডেলিভারিতে বিলম্ব করে, কারিগরি সমস্যা দেখায়। ফলাফল, বন্দরে তেল আছে, ডিপোতে নেই, বাজারে সংকট। এই বিলম্বের কারণে প্রতিদিন খুচরা বাজারে দাম বাড়ছে।
আর সেই বর্ধিত দামে মজুতদাররা তাদের অবৈধ মজুত করা তেল খুচরা বাজারে বিক্রি করছে অবৈধভাবে। পরিবহন সিন্ডিকেট এবং খুচরা মজুতদার এরা আলাদা না, একই শৃঙ্খলের দুটো করি। এই সংকটে সবচেয়ে চুপচাপ সবচেয়ে বড় লাভ যাচ্ছে কার কাছে? এলপিজি আমদানিকারকদের কাছে। ডিজেল নেই, কেরোসিন নেই, মানুষ বিকল্প খুঁজছে, চাহিদা বাড়লে দামও বাড়ে, এটাই বাজারের নিয়ম। কিন্তু যখন বাজার একচেটিয়া তখন সেই নিয়মটা শুধু বিক্রেতার পক্ষে কাজ করে। এই বাজারে কারা আছেন সেটা অনুসন্ধানের বিষয়, কিন্তু একটা প্যাটার্ন স্পষ্ট। যখনই রাষ্ট্রীয় জ্বালানির সংকট হয়, বিকল্প জ্বালানির ব্যবসায়ীরা রাতারাতি সম্পদশালী হন। আপনাদের কি পিটার হাসের কথা মনে আছে? আমেরিকার সাবেক রাষ্ট্রদূত, সেও কিন্তু বাংলাদেশে এলপিজি গ্যাসের ব্যবসা করছে। এই অন্তর্বর্তী সরকার ইউনূসের আমলে তাকে লাইসেন্স দেওয়া হয়েছে। এখানে কোনো হিসাব থাকতেও পারে, আপনারা হয়তো সেটি খুঁজে বের করবেন। এই সম্পূর্ণ সংকট কোনো যুদ্ধের কারণে বা দুর্ঘটনার কারণে হচ্ছে না। একটা দুর্বল বিতরণ ব্যবস্থা, একটা সক্রিয় সিন্ডিকেট, একটা নীরব বিকল্প বাজার, এই তিনটি একসাথে কাজ করছে। আর সরকার কোনো সংকট নেই বললে এই তিনটি আরও নিরাপদ হয়ে যাচ্ছে। কক্সবাজারের সাইফুল আলমের ধান খেয়ে শুকিয়ে যাচ্ছে, আর কেউ কেউ এই শুকনো মাঠের উপর দাঁড়িয়ে হিসাব করছেন। এটাই কি এখনকার বাংলাদেশ? আমি আজকে আপনাদের কোনো সমাধান দিতে পারবো না, কারণ সমাধান আমার হাতেই নেই। কিন্তু একটা কথা বলতে চাই, ঢাকার মিরপুরে একজন রিক্সা চালক আছেন। সারা দিন রিক্সা চালিয়ে 500 টাকা আয় করেন। বাড়ি ফেরার পথে বাজার করতে যান। আগে 500 টাকায় সংসার চলে যেত, এখন চালের দাম বাড়লো, তেলের দাম বাড়লো, গ্যাসের দাম বাড়লো। 500 টাকায় এখন মাস শেষে সপ্তাহের জন্য কিছুই থাকে না। সে কি করবে? সে মুখ বুজে থাকে, কারণ সে জানে কথা বললে কে শুনবে, অভিযোগ করলে কার দরজায় যাবে। রাস্তায় নামলে পরের দিন রিক্সা নিয়ে বেরোতে পারবে কিনা সেটাও নিশ্চিত নয়। নরসিংদীতে একজন গার্মেন্টস কর্মী আছেন। প্রতিদিন ভোরে উঠে কারখানায় যান, রাতে ফেরেন। মাসে বেতন পান 8,000 টাকা, ঘর ভাড়া 3,000 টাকা, খাবার খরচ বাড়ছে প্রতি মাসে। বিদ্যুৎ নেই বলে রাতে ফ্যান ছাড়া ঘুমোতে যাচ্ছেন এই গরমে। সে কি করে? সেও মুখ বুজে থাকে। রাজশাহীতে একজন স্কুল শিক্ষক আছেন, মধ্যবিত্ত পরিবার, ছেলে এসএসসি দিচ্ছে, বিদ্যুৎ নেই বলে রাতে পড়তে পারছে না, মোমবাতি কিনতে হচ্ছে। বাজারে গেলে আগের টাকায় আর আগের জিনিস হয় না, মাসের মাঝামাঝিতেই টানাটানি। সে কি করে? সেও মুখ বুজে থাকে। এই মুখ বুজে থাকাটাই আজকের বাংলাদেশে সবচেয়ে বড় নীরবতা। তারা না পারছে সহ করতে, না পারছে কিছু বলতে, শুধু দিন পার করে যাচ্ছে। আমি আজকে এই ভিডিওতে অনেক সংখ্যা বললাম, মুদ্রাস্ফীতি, সেচ পাম্প বন্ধ, গ্যাসের দাম বৃদ্ধি, কতটি অভিযান। এই সংখ্যাগুলোর পেছনে যে মানুষগুলো আছে তারা কোনো সংখ্যা না, তারা মানুষ, ক্লান্ত মানুষ। এবং এই ক্লান্ত মানুষই একসময় ইতিহাস বদলে দেবে। তারা হয়তো একসময় রাস্তায় নেমে আসবে তাদের অধিকারের জন্য। তেলের জন্য এই কিছুদিন আগে একজন জীবন দিয়েছে। সরকার চাইলেই এটি নিয়ন্ত্রণ করতে পারবে। সরকার আপনাদের কাছে কি কিছু লুকাচ্ছে? যদি আপনাদের মনে হয় সরকার কিছু লুকাচ্ছে, সেই সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের, আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।